বলা হয় কিছু শহরের চাকচিক্যর আড়ালে এক গভীর অন্ধকার লুকিয়ে থাকে। দিল্লি একটা জায়গা যেখানে লাখ লাখ মানুষ প্রতিদিন নিজেদের জীবন হারিয়ে থাকে। সেখানে এমন কিছু ছায়া আছে যাদের নিয়ে কেউ কথা বলে না। আর আজকের গল্প শুধু পুলিশ বা অপরাধের নয়, এই গল্প সেই মেয়েদের যাদের চিৎকার দেয়ালের মাঝে বন্দী হয়ে রয়ে গেছে, সেই মায়েদের যারা নিজেদের সন্তানদের নামটুকুও পর্যন্ত জানতে পারেননি। এই গল্প সেই পিশাচদেরও যাদের থামানো এখন আর শুধু দায়িত্ব নয়, বরং একটা যুদ্ধে পরিণত হয়েছে। এই সিজনে আমরা প্রবেশ করছি সেই অন্ধকার জগতে, যে জগতের প্রতিটি গল্প পাচার চক্রের প্রতিটি পদক্ষেপ আর নীরবতা দিয়ে লেখা, যেখানে বড়ি দিদি বড় দিদি নামের এক ছায়া পুরো নেটওয়ার্ক চালায় এবং যেখানে মানবতার সবচেয়ে জঘন্য রূপ সামনে আসে। তো চলুন শুরু করা যাক এমন এক খোঁজ যা সীমানার উপরেও যায়, এমন এক তদন্ত যা সত্যের দরজা খুলে দেয়, এবং এমন এক গল্প যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। তাহলে চলুন বন্ধুরা, দিল্লি ক্রাইম ওয়েব সিরিজের সিজন 3 কে আজ আমরা ব্যাখ্যা করি এবং পুরো কাহিনী জানি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেলের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। সিরিজটি শুরু হয় হরিয়ানার রোহতক থেকে, যেখানে একটি গণবিবাহ ম্যাস ওয়েডিং দেখানো হয়। এই বিবাহে প্রায় 19-20 বছর বয়সী মেয়েদের বিয়ে প্রায় 50 থেকে 60 বছর বয়সী পুরুষদের সাথে দেওয়া হচ্ছিল। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বড় দিদি। আমরা দেখি প্রায় 20 বছর বয়সী একটি মেয়ে যখন তার সামনে 50 বছর বয়সী পাত্রকে দেখে তখন সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়, যা থেকে বোঝা যায় যে এই বিয়েগুলো মেয়েদের সম্মতিতে হচ্ছে না। বড় দিদির একটি বড় নেটওয়ার্ক রয়েছে। কুসুম নামের একটি মেয়ে এই মেয়েদের দেখভাল করে, আর বিজয় নামে একজন তার পার্টনার রয়েছে যে বড় দিদির সব উল্টাপাল্টা কাজ সামলায়। দৃশ্য স্থানান্তরিত হয় আসামে, যেখানে আমরা ডিআইজি বর্তিকা চতুর্বেদীকে দেখি। জানা যায় ম্যাডামের দিল্লি থেকে আসামে বদলি হয়েছে। বর্তিকা ম্যাডাম একটি অস্ত্রবর্তী ট্রাকের খবর পান এবং সাথে সাথে চেকপয়েন্টে পৌঁছান। যখন ট্রাকটি চেকপয়েন্টে আসে তখন ট্রাক থেকে কিছু লোক নেমে গুলি চালাতে শুরু করে। পুলিশ বেশি থাকায় তারা পালিয়ে যায়, শুধু ড্রাইভার আত্মসমর্পণ করে। ট্রাক খুলে বর্তিকা ম্যাডাম দেখেন ভেতরে অনেক মেয়েদের অবৈধভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করা হচ্ছে। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই মেয়েদের দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জানা যায় এদের মধ্যে অনেকে শিক্ষিত মেয়ে, যাদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল। বর্তিকা ম্যাডাম আরও জানতে পারেন যে আরও একটি ট্রাক কিছু ঘন্টা আগেই দিল্লির দিকে রওনা হয়ে গেছে। তিনি দ্রুত ভূপেন্দ্রকে ফোন করে সবকিছু জানান এবং সেই ট্রাকটি খুঁজে বের করতে বলেন। অন্যদিকে আমরা নীতিকে দেখি, যার তার স্বামীর দীপেন্দ্রর সাথে ডিভোর্স হতে চলেছে। দীপেন্দ্র মল্লিকা নামের অন্য একটি মেয়েকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। ঠিক তখনই নীতির কাছে বিমলার ফোন আসে এবং তাকে একটি জরুরি কেসের জন্য এইমসে ডাকা হয়। হাসপাতালে পৌঁছে নীতি জানতে পারে এক মহিলা 2 বছর বয়সী একটি বাচ্চাকে ফেলে চলে গেছে, যার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তাররা জানান ইন্টারন্যাশনাল ব্লিডিং এবং অন্যান্য আঘাতের কারণে কেসটি খুবই গুরুতর এবং বাচ্চাটির বেঁচে থাকার সম্ভাবনা কম। ডাক্তাররা আরও জানান এটি অ্যাসাল্ট কেস এবং বাচ্চাটির মুখে কেউ দাঁত বসানোর চেষ্টা করেছিল। নীতি ও অফিসাররা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন এক মহিলা বাচ্চাটিকে হাসপাতালে ফেলে রেখে যাচ্ছে। তারা দেখেন হাসপাতালে আসার আগে মহিলাটি একটি অটোতে চড়েছিল। অটোর নাম্বার ট্র্যাক করে তারা অটো ড্রাইভারের কাছে পৌঁছান। ড্রাইভার জানায় যে সেই মহিলাটিকে একটি লজের কাছ থেকে তুলেছিল। এদিকে আসামে বর্তিকা ম্যাডাম তার সিনিয়র অফিসারের কাছে এই কেসের তদন্ত করতে দিল্লিতে ফিরে যাওয়ার অনুমতি চান। প্রথমে না মানলেও বর্তিকা ম্যাডামের জেদের কাছে সিনিয়র অফিসারকেও হার মানতে হয়। দিল্লিতে উত্তমনগরে আমরা দেখি আসাম থেকে রওনা হওয়া প্রথম ট্রাকে থাকা প্রায় 30 জন মেয়েকে কল্যাণী দিদি নামে এক মহিলার কাছে নিয়ে আসা হয়েছে। জানা যায় কল্যাণী দিদি বড় দিদির জন্য কাজ করে। মেয়েদের দেখাশোনার দায়িত্ব ছিল রাহুল নামের একটি ছেলের উপর। রাহুল ওই মেয়েদের এখানে নিয়ে আসে। আমরা দেখি যে সুনম নামে একটি মেয়ে এই গ্রুপের মধ্যে ছিল, যার নিখোঁজ ডায়েরি আসামের পুলিশ স্টেশনে তার দাদি করেছে। রাহুলকে খুশি নামের একটি মেয়ে বারবার ফোন করে, যে কোনো এক জরুরি কারণে তাকে লজে ডাকছিল। রাহুল সুযোগ বুঝে কল্যাণী দিদির কাছ থেকে পালিয়ে যায়। এরপর কল্যাণী দিদি বড় দিদিকে জানায় যে সব মেয়ে চলে এসেছে। অন্যদিকে জয়রাজ তার অফিসারদের নিয়ে সেই লজে পৌঁছায়,
যেখান থেকে অটো ড্রাইভার মহিলাটিকে তুলেছিল। লজে গিয়ে জানা যায় সেই মহিলা খুশি প্রায় 1.5 মাস ধরে এই লজে আছে। রুমে তল্লাশি করে বাথরুমে প্রচুর রক্ত দেখা যায়। সেখানে পাওয়া ছবি দেখে জানা যায় খুশি বিবাহিত এবং তাদের একটি বাচ্চা আছে। সেই পুরুষটি হলো রাহুল। জয়রাজ বুঝতে পারে খুশি প্রাপ্তবয়স্ক নয়। প্রতিবেশীরা জানায় রাহুল ছেলেটি ভালো নয় এবং সে মাঝরাতে মেয়েদের আনা নেওয়া করে। রাহুলও সেখানে এসে পুলিশের উপস্থিতি টের পায় এবং পালিয়ে যায়। এবার হরিয়ানার রোহতকের দৃশ্য দেখা যায়। বড় দিদির সামনে 5 জন মেয়ে দাঁড়ানো ছিল, যাদের মধ্যে 3 জনকে থাইল্যান্ডে পাঠানোর জন্য বেছে নিতে হবে। বড় দিদি তাদের কাছে ইংরেজি জানার কথা জানতে চায়। যে 3 জনের ইংরেজি জানা ছিল তাদেরকে তিনিই নির্বাচন করেন। বড় দিদির পার্টনার বিজয় তাকে জানায় তাদের শীঘ্রই বাইজিয়ের ঋণ শোধ করতে হবে, যা প্রায় 2 কোটি টাকা। এদিকে বর্তিকা ম্যাডাম দিল্লিতে ফিরে এসেছেন এবং ভূপেন্দ্র তাকে নিতে আসে। অন্যদিকে রাহুলকে ফোন করে খুশি জানায় যে তাদের মেয়ে নূরের অবস্থা খুব খারাপ হওয়ায় সে তাকে হাসপাতালে ফেলে এসেছে। রাহুল তাকে কোথাও না যাওয়ার পরামর্শ দেয় এবং বিশেষ করে পুলিশের কাছে না যেতে বলে। সে জানায় যে সে আসছে এবং তারপর তারা তাদের মেয়েকে ফিরিয়ে আনবে। হাসপাতালে বাচ্চাটির ব্রেনে ইন্টারন্যাশনাল ইনজুরির কারণে অপারেশন চলছিল এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। নীতি ও অফিসাররা রাহুল ও খুশির খোঁজ শুরু করে। নীতি অনুমান করে যে বাচ্চাটির মা অবশ্যই হাসপাতালে আসবে, তাই জয়রাজ ও বিমলা এইমস হাসপাতালে নজরদারি শুরু করেন। খুশি যখন রাহুলের জন্য অপেক্ষা করছিল তখন রাহুল এসে তাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু খুশি তার মেয়েকে ছাড়া যেতে রাজি হয় না। রাহুল তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। বিমলা সিসিটিভিতে রাহুল ও খুশিকে দেখে সাথে সাথে জয়রাজকে জানান এবং তারা রাহুলকে দাওয়া করতে শুরু করেন। রাহুল পুলিশকে ফাঁকি দিয়ে একটি জায়গায় পৌঁছায়। খুশি গাড়ি থেকে নামতে রাজি হয় না। ততক্ষণে জয়রাজ সেখানে তার অফিসারদের নিয়ে পৌঁছে যান। রাহুল কোনো মতে পালিয়ে গেলেও খুশিকে পুলিশ ধরে ফেলে। বর্তিকা ম্যাডাম ও ভূপেন্দ্র সেই মেয়েদের সম্পর্কে খোঁজ শুরু করেন। তাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ আসে। সেখানে দেখা যায় যে মেয়েদের একটি বাসে করে দিল্লি এনআরসি এর একটি জায়গায় নামানো হচ্ছে। বর্তিকা ম্যাডাম সেই মেয়েদের মধ্যে সোনমকে চিনতে পারেন। বাসের নাম্বার দেখা না গেলেও বাসের লোগো তারা দেখতে পান, যা থেকে বাসের মালিক ও উৎস সম্পর্কে জানা যেতে পারে। বড় দিদি সেই 3 জন মেয়েকে নিয়ে থাইল্যান্ডে পৌঁছান। সেখানে জন গুপ্তা নামের একজন লোক সেই মেয়েদের কিনে নেয়। অর্থাৎ বড় দিদি মেয়েদের বিক্রি করতে থাইল্যান্ডে গিয়েছিলেন। জন গুপ্তা জানায় যে তার এই ধরনের আরো 40 জন মেয়ে প্রয়োজন। বড় দিদি রাজি হয়ে যান এবং প্রতি মেয়ের জন্য 15 লাখ টাকা দাবি করেন। বিমলা খুশিকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু খুশি তখনও রাহুলকে বাঁচানোর চেষ্টা করে। পরে নীতি এবং দীপেন্দ্রের ডিভোর্স চূড়ান্ত হয়। এরপর বর্তিকা চতুর্বেদী তার পুরনো দলের সাথে দেখা করেন। পুরো দল তাকে দেখে খুব খুশি হয়। বর্তিকা ম্যাডাম দেখেন যে ছোট বাচ্চাটির কেস চলছে। তিনি রাহুল এবং খুশি উভয়ের ছবি দেখেন এবং নিজের কেস সম্পর্কেও সকলকে জানান। বড় দিদি ভারতে ফিরে আসেন এবং জন গুপ্তা তাকে ফোন করে জানায় যে মেয়েরা খুব ভালো এবং সে যত দ্রুত সম্ভব আরো 40 জন মেয়ে চায়। ভূপেন্দ্র এবং বর্তিকা ম্যাডাম সেই বাসের মালিকের কাছে পৌঁছান। জানা যায় বাসটি সাধারণত বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এবং বাসটি আমজাদ খান নামে একজন ব্যক্তি নিয়েছে। পরে জানা যায় এই আমজাদ খান আর কেউ নয়, সেটাই আসলে রাহুল। এখান থেকে বোঝা যায় যে নিখোঁজ মেয়েরা এবং ছোট ছোট বাচ্চার কেস পরস্পর সম্পর্কিত। এবার তাদের যে কোনো মূল্যে রাহুল অর্থাৎ আমজাদ খানকে খুঁজে বের করতেই হবে। অন্যদিকে কল্যাণী দিদি 30 জন মেয়েকে বড় দিদির কাছে নিয়ে আসে। বড় দিদি দেখেন যে 10 জন মেয়ে কম রয়েছে। কল্যাণী জানায় যে আসাম থেকে আসা ট্রাকের 10 জন মেয়েকে পুলিশ ধরে ফেলেছে। কল্যাণী জানায় ডিআইজি বর্তিকা চতুর্বেদী নামে একজন অফিসার তাদের কাজে সমস্যা তৈরি করেছে। বড় দিদি মেয়েদের দেখেন এবং জন গুপ্তাকে জানান যে এই 30 জন মেয়ে খুবই সুন্দর, কিন্তু জন গুপ্তার 40 জন মেয়ে চাই, তাই বড় দিদিকে আরো 10 জন মেয়ের ব্যবস্থা করতে হবে। অবশেষে বর্তিকা ম্যাডাম খুশিকে জিজ্ঞাসাবাদ করতে যান।
খুশি প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বর্তিকা ম্যাডামকে সবকিছু বলতে শুরু করে। খুশি বর্তিকা ম্যাডামকে জানায় যে সে খুব ছোটবেলা থেকেই যৌন নির্যাতনের শিকার। ছোটবেলায় তাকে একজন কল্যাণীর কাছে বিক্রি করে দেয়, যেখানে তার সাথে অত্যন্ত খারাপ কাজ করা হতো। সেখানেই তার সাথে রাহুলের দেখা হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে। এরপর তারা বিয়ে করে নেয়। কল্যাণীর কাছ থেকেই তারা নূর নামে একটি ছোট বাচ্চাকে পায়, যাকে তারা নিজেদের মেয়ে হিসাবে বড় করে। তারা দুজনেই নূরকে খুব ভালোবাসে। কিন্তু একদিন নূর একটানা কাঁদতে শুরু করে। প্রায় 1-2 দিন কেটে গেলেও সে চুপ হচ্ছিল না। খুশি বারবার রাহুলকে ফোন করলেও সে ধরছিল না। এরপর নূর রাগের বসে খুশির হাতে কামড় বসায়। এতে খুশিও রেগে গিয়ে নূরের মুখে কামড় বসিয়ে দেয়। রক্ত বেরোতে শুরু করলে খুশি তাকে বাথরুমে নিয়ে যায়। ওয়াশ বেসিনের উপর থেকে নূরকে পরিষ্কার করার সময় হঠাৎ নূর নিচে পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়। এই দেখে খুশি ভয় পেয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে নিজেও পালিয়ে যায়। খুশি আরও জানায় কল্যাণী দিদি অত্যন্ত জঘন্য মহিলা, যে মেয়েদেরকে বিক্রি করে তাদের দিয়ে পতিতালয় চালায় এবং মোটা টাকার বিনিময়ে তাদের বিয়ে দিয়ে দেয়। গ্রেফতার, আদালত ও খুন। খুশির কথা শুনে পরের দিনই ভূপেন্দ্র ও নীতি কল্যাণীর বাড়িতে পৌঁছান এবং তাকে গ্রেফতার করেন। অন্যদিকে রাহুল আসিফা নামের এক মেয়ের সাথে দেখা করে নেপালে পালানোর পরিকল্পনা করে, কিন্তু আসিফা আসলে পুলিশের হয়ে কাজ করছিল। রাহুল সেখানে এলে পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ লকআপে রাহুল ও কল্যাণী দুজনকেই জেরা করা হতে থাকে, কিন্তু তারা কেউই মুখ খুলে না। কল্যাণী তার আইনজীবীকে ডাকার নাম করে কৌশলে বড় দিদিকে ফোন করে জানায় যে পুলিশ তার ব্যাকগ্রাউন্ড জানতে চাইছে এবং সে মুখ খুললে বড় দিদির সমস্যা হতে পারে। বড় দিদি তাকে আশ্বাস দেয় এবং উকিল পাঠিয়ে জামিনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয়। কল্যাণীকে আদালতে নিয়ে যাওয়া হয়। বড় দিদির উকিল জামিনের আবেদন জানায়, কিন্তু বর্তিকা ম্যাডাম প্রমাণ দেখিয়ে জানান যে কল্যাণী বহু মেয়েকে বিক্রি করা এবং পতিতালয়ে চালানোর সাথে জড়িত, তাই তাদের 3 দিনের রিমান্ড প্রয়োজন। আদালত জামিন বাতিল করে কল্যাণীকে 3 দিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দেন। জামিন না হওয়ায় কল্যাণী ক্ষুব্ধ এবং তার উকিলের উপর চিৎকার করতে থাকে। পুলিশ তাকে নিয়ে যেতে শুরু করলে হঠাৎ দুজন বাইক আরোহী কোর্টের ভেতরে ঢুকে পড়ে এবং কল্যাণীকে গুলি করে হত্যা করে। বাইকের নাম্বার প্লেট ঢাকা ছিল এবং আরোহীরা হেলমেট পরা থাকায় তাদের পরিচয় জানা সম্ভব হয় না। এই ঘটনা দেখে বর্তিকা ম্যাডাম হতবাক হয়ে যান। এই ঘটনার পর বর্তিকা ম্যাডাম রাহুলকে গিয়ে বলেন যে তিনি জানেন রাহুল কল্যাণীর জন্য কাজ করত। তিনি কল্যাণীর পরিণতি দেখিয়ে রাহুলকে সহযোগিতা করতে বলেন। তখন রাহুল জানায় যে কল্যাণী কিভাবে মেয়েদের আনা নেওয়া করত এবং বিক্রি করত, কিন্তু সে কখনোই বড় দিদিকে দেখেনি। সে আবারও জানায় যে সে খুশিকে ভালোবাসে এবং নূরকে নিজের মেয়ের মতো দেখে। এরপর বর্তিকা ম্যাডাম তার ইনফর্মার লন্ডনের সাথে দেখা করেন। লন্ডন শুটারদেরকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। এদিকে নীতি হরিয়ানার রোহতকে যায়, যেখানে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সেখানে এসআই সিমরন তাকে সাহায্য করে। তারা এক ব্যক্তির সাথে দেখা করে, যিনি তাদের বড় দিদির সম্পর্কে জানান। তিনি বলেন যে বড় দিদি খুবই খারাপ মহিলা। সে অল্প বয়সী মেয়েদেরকে বয়স্ক পুরুষদের সাথে বিয়ে দিয়ে বিক্রি করে দেয়। তিনি সেরকম একজন ভুক্তভোগীও মেয়ের ঠিকানা নীতি ও সিমরনকে দেন। অন্যদিকে বিজয় বড় দিদির কাছে বাইজির 2 কোটি টাকার ঋণ পরিশোধের জন্য তাড়া দেয়। বড় দিদি জানায় জন গুপ্তাকে 40 জন মেয়ে পাঠাতে পারলে তাদের কাছে প্রচুর টাকা আসবে এবং তাদের আর কোনো চিন্তা থাকবে না। নীতি ও সিমরন সেই ঠিকানায় গিয়ে ভুক্তভোগী মেয়েটির সাথে কথা বলেন। মেয়েটি জানায় যে যখন কোনো বয়স্ক পুরুষের বিয়ে হয় না, তখন বড় দিদি আমাদের মতো অল্প বয়সী মেয়েদের 2 থেকে 3 লাখ টাকার বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দেয়। বর্তিকার ইনফর্মার লন্ডন ফোন করে জানায় যে শুটারদের খুঁজে পাওয়া গেছে এবং তারা একটি হোটেলে লুকিয়ে আছে। বর্তিকা ও ভূপেন্দ্র দ্রুত সেখানে পৌঁছান, কিন্তু সেখানে গিয়ে তারা দেখেন যে শুটার দুজন মৃত অবস্থায় পড়ে আছে, যাদেরকে বিজয় খুন করেছে। তারা যখন হোটেলের বাইরে আসেন, তখন ভূপেন্দ্রের সাথে বিজয়ের দেখা হয়। বিজয় ভূপেন্দ্রের মাথায় বন্দুক ধরে, কিন্তু তাকে পুলিশ অফিসার বলে ছেড়ে দেয়। এখন পুলিশের হাতে বিজয়ের পরিচয় চলে আসে। ভুক্তভোগী মেয়েটি নীতি ও সিমরনকে একটি পতিতালয়ের ঠিকানা দেয়। নীতি ও সিমরন সেখানে গিয়ে রেড করেন এবং কুসুমকে বড় দিদির সহকারীকে গ্রেফতার করেন। কুসুম তাদের হুমকি দিয়ে বলে তাদের সাথে ঝামেলা করলে খারাপ হবে। নীতি এই খবর
বর্তিকা ম্যাডামকে জানান। এদিকে সব মেয়েদের দিল্লি থেকে সুরতের একটি ফার্ম হাউসে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ দিল্লি আর তাদের জন্য নিরাপদ নয়। কুসুমের জামিন হয়ে যায় এবং সে ছাড়া পাওয়ার সময় সিমরনকে বদলা নেওয়ার হুমকি দেয়। তবে কুসুমের সূত্র ধরেই পুলিশ শবনম বানু নামে একটি নাম জানতে পারে। নীতি, বর্তিকা ও ভূপেন্দ্র শবনম বানুর বাড়িতে যান। জানা যায় শবনম বানু নূরের আসল মা। তিনি সেদিনই বাড়ি থেকে পালিয়ে গেছেন এবং তার স্বামীর ট্রাক্টরে আগুন ধরিয়ে দিয়েছেন। বর্তিকা ম্যাডাম অনুমান করেন যে শবনম বানু বাসে পালানোর চেষ্টা করবেন। তারা একটি বাসের জন্য অপেক্ষা করেন এবং সেখানেই শবনম বানুকে খুঁজে পান, যার অবস্থা খুবই খারাপ ছিল। জিজ্ঞাসাবাদে শবনম বানু জানান তিনি বিহারে থাকতেন, সেখানে তার 3টি সন্তান হয়। এরপর তাকে কল্যাণী দিদির কাছে বিক্রি করে দেওয়া হয়। কল্যাণী তাকে পতিতালয়ে বসায়। এরপর বড় দিদি 3 লাখ টাকার বিনিময়ে একজন বয়স্ক পুরুষের সাথে তার বিয়ে দেয়, যে শুধুমাত্র সন্তানের জন্য তাকে বিয়ে করেছিল। কিন্তু যখন জানা যায় যে তিনি আর সন্তান দিতে পারবেন না, তখন লোকটি তাকে মারধর করতে শুরু করে। তাই তিনি রাগে ট্রাক্টরে আগুন ধরিয়ে পালিয়ে আসেন। তিনি আরো জানান তার 3 সন্তানকেই বিক্রি করে দেওয়া হয়েছে, 1 ছেলে ও 2 মেয়ে। হাসপাতালে সংকটজনক অবস্থায় থাকা বাচ্চাটি নূর সানা তার ছোট মেয়ে। শবনম বানু এরপর মেয়েকে দেখতে হাসপাতালে যান। জয়রাজ ও বিমলা মুজাফরবাদ যান এবং কল্যাণীর মেয়েকে জেরা করেন। সে স্বীকার করে যে শবনমের 4 বছর বয়সী মেয়ে সানিয়া কিছুদিন তার কাছে ছিল, কিন্তু সে তাকে ভিক্ষুকদের এক দলের কাছে বিক্রি করে দিয়েছে, যারা রেলওয়ে স্টেশনে থাকে। বিমলা ও জয়রাজ দ্রুত সেই রেলওয়ে স্টেশনে গিয়ে সানিয়াকে উদ্ধার করেন। বর্তিকা ম্যাডাম বুঝতে পারেন যে বড় দিদি অর্থাৎ মীনা চৌধুরী একজন অত্যন্ত পেশাদার অপরাধী। অন্যদিকে জন গুপ্তা বড় দিদিকে ফোন করে অন্য মেয়েদের সাথে সুনমকেও বিশেষভাবে পাঠাতে বলে। বড় দিদি সুরতে গিয়ে মেয়েদের সাথে দেখা করেন। তিনি সুনমের ভিডিও কল জন গুপ্তার সাথে করিয়ে দেন। বড় দিদি তখন চাকরির কথা বললেও সুনম আসলে বুঝতে পারে যে জন গুপ্তা তাদের কিনতে চাইছে। লন্ডন বর্তিকা ম্যাডামকে জানায় যে মিস্টার খান্না এবং বড় দিদির একটি হোটেলে মিটিং আছে। বর্তিকা সেখানে পৌঁছান। মিটিং টেবিলে উপস্থিত একজন মহিলা হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যান। সুগার লেভেল কমে যাওয়ায় তিনি সুস্থ হয়ে চলে যাওয়ার পর বর্তিকা ম্যাডাম সিসিটিভি ফুটেজ চেক করে নিশ্চিত হন যে জ্ঞান হারানো সেই মহিলা আসলে বড় দিদি, যার আসল নাম মীনা চৌধুরী। মীনা চৌধুরী মানে বড় দিদি দ্রুত বিজয়কে ফোন করে জানান যে হোটেলের ব্যাপারটা ফাঁস হয়ে গেছে এবং সুরতের ফার্ম হাউসের জায়গাটি আর নিরাপদ নয়। মেয়েদের দ্রুত অন্য জায়গায় সরিয়ে নিতে হবে। নীতি এএসআই সিমরনকে বারবার ফোন করতে থাকে। সিমরনের ফোন করার সময় কথা মাঝপথে কেটে গিয়েছিল। নীতি রোহতকের স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করলে জানায় যে সিমরন ছুটিতে থাকতে পারে, কিন্তু নীতি নিশ্চিত ছিল যে তদন্ত করতে গিয়ে সিমরন কোনো বিপদে পড়েছে। তাই তিনি বর্তিকা ম্যাডামের অনুমতি নিয়ে রোহতক যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে সিমরন সেই গাড়ির সূত্র ধরে বড় দিদির ফার্ম হাউসে পৌঁছায়। সে ফোন করে নীতিকে সবকিছু জানাতে শুরু করে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই এক লোক তাকে অজ্ঞান করে দেয়। সিমরনের কোনো খবর পাওয়া যায় না। জয়রাজ ও বিমলা সানিয়াকে উদ্ধারের খবর বর্তিকা ম্যাডামকে দেন। এরপর সুধীর বুব্বু নামে এক লোকের সাথে দেখা করতে যান, যার কাছে শবনম বানুর বড় ছেলেটি রয়েছে। সুধীর এবং পুলিশরা বুব্বুর কাছে যায় এবং শবনম বানুর বড় ছেলেটিকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। ছেলেটি জানায় তার মা তাকে বিক্রি করে দিয়েছিল, তাই বুব্বুই তার বাবার মতো। কিন্তু পুলিশ তাকে বুঝায় যে তার মা খুব কষ্টে আছে এবং তাকে খুঁজছে। এরপর শবনম বানু তার ছেলের সাথে মিলিত হন। তিনি পুলিশকে ধন্যবাদ জানান, কারণ পুলিশ না থাকলে তিনি হয়তো তার কোনো সন্তানের সাথে আর দেখা করতে পারতেন না। বড় দিদি এবং বিজয় তাদের ঋণদাতাদের প্রধান। বাইজিয়ের কাছ থেকে ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসছিল। বড় দিদি প্রায় 1.5 কোটি টাকা ফেরত দেন, যা সম্পূর্ণ টাকা ছিল না। এতে বাইজিয়ের লোকটি বড় দিদি ও বিজয়ের উপর রেগে যায় এবং বড় দিদিকে অপমান করতে শুরু করে। অপমান সহ্য করতে না পেরে বড় দিদি খুবই ফেটে পড়েন এবং সেখানে উপস্থিত সবাইকে গুলি করে মেরে ফেলেন। তিনি বলেন, এখন টাকা পয়সার কথা ভুলে যাও। অন্যদিকে নীতি হরিয়ানার রোহতকে পৌঁছান। এএসআই সিমরনের নিখোঁজ হওয়া সত্ত্বেও স্থানীয় পুলিশ কোনো তদন্ত শুরু না করায় তিনি তাদের বকাবকি করেন। তিনি নিজেই তদন্ত শুরু করেন এবং কিছু ছবি দেখে সিমরন যেখানে শেষবার গিয়েছিলেন
সেই জায়গাটি খুঁজে বের করেন, মানে বড় দিদির ফার্ম হাউস। বিজয় বড় দিদির উপর চিৎকার করে, সে বলে এভাবে কাজ করা যায় না এবং বড় দিদিকে তার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, নইলে সবকিছু শেষ হয়ে যাবে, কারণ পুলিশ তাদের পিছু নিয়েছে। বড় দিদি তাকে শান্ত করে বলেন কিছু করার নেই, মাত্র 24 ঘন্টার ব্যাপার। পুলিশ শুধু দিল্লি আর রোহতকে খুঁজছে, সুরতের কথা তারা ভাবতেও পারবে না। ঠিক তখনই বর্তিকা ম্যাডাম সুরতে হওয়া এই গুলি বিনিময়ের খবর পান। তিনি সেখানে গিয়ে বুঝতে পারেন যে বড় দিদি ও বিজয় এখানেই ছিল। এদিকে নীতিও দিদির সেই ফার্ম হাউসে পৌঁছান। নীতিকে দেখে সেখানকার লোকজন পালাতে শুরু করে। নীতি এক কর্মচারীকে ধরে ফেলেন। সে বড় দিদি ও বিজয়ের জন্য কাজ করত। এই লোকটি বারবার বিজয়কে ফোন করছিল, তাই নীতিও সেই ফোন থেকে বিজয়কে কল করেন এবং কোনো কথা না বলে সংযোগ চালু রাখেন, যাতে সাইবার সেল বিজয়ের অবস্থান ট্র্যাক করতে পারে। অভিজিৎ বিজয়ের নাম্বার ট্রেস করতে সক্ষম হন। তিনি সাথে সাথে বর্তিকা ম্যাডামকে খবর দেন এবং বিজয়ের অবস্থান জানান। বর্তিকা ম্যাডাম পুরো টিমকে তৈরি করেন, কিন্তু ততক্ষণে বিজয় বুঝতে পারে যে তাকে ট্র্যাক করা হয়েছে এবং পুলিশ দ্রুত সেখানে এসে পড়বে। সে মেয়েদের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে শুরু করে। ঠিক তখনই সেখানে পুলিশ পৌঁছে যায়। বিজয় পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ ভেতরে প্রবেশ করে। পালানোর সময় বিজয় গুলিবিদ্ধ হয়, কিন্তু কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয়। ততক্ষণে বড় দিদি ও কুসুম সব মেয়েদের নিয়ে সেখান থেকে হাওয়া হয়ে যায়। অন্য একটি দৃশ্যে হাসপাতাল থেকে খবর আসে যে শাবনাম বানুর ছোট মেয়েটির নুরসানা অবস্থা এখন আরো খারাপ হয়ে গেছে। বর্তিকা ম্যাডাম হাসপাতালে পৌঁছান এবং জানতে পারেন যে নূর মারা গেছে। শাবনাম বানু ভেঙে পড়েন। নীতিও খুব কাঁদেন, কারণ তারা সবাই শিশুটির জন্য অনেক চেষ্টা করেছিল। তবে আগের রাতেই নীতি সিমরনকে বড় দিদির হেফাজত থেকে উদ্ধার করতে পেরেছিলেন। বড় দিদি এবং কুসুম সব মেয়েদের মহারাষ্ট্রের পানবেলের একটি কন্টেইনার ইয়ার্ডে নিয়ে আসেন। সেখানেই তাদের থাইল্যান্ডে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল। মেয়েদের জন্য সোনম ছাড়া বাকিরা বুঝতে পারে যে বড় দিদি শুধু তাদের বিক্রি করতেই আগ্রহী। অসুস্থ মেয়েটির প্রতি তার কোনো মায়া নেই। বড় দিদি সেই অসুস্থ মেয়েটিকে অপমান করে বলেন যে সে কোনো কাজের নয়। বিজয় গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও পালিয়ে একটি সেফ হাউসে যায়। বড় দিদি বারবার বিজয়কে ফোন করার চেষ্টা করেন, কিন্তু ফোনটি সাইবার সেলের হাতে ছিল। বড় দিদি বারবার নতুন সিম ব্যবহার করে ফোন করতে থাকেন। অবশেষে সাইবার সেল বড় দিদিকে ট্রেস করতে সক্ষম হয় এবং জানতে পারে যে তিনি পানবেলের কন্টেইনার ইয়ার্ডে রয়েছেন। সন্ধ্যা নামলে কুসুম মেয়েদের প্রস্তুত করতে শুরু করে। সে তাদের অজ্ঞান করার ওষুধ খেতে দেয়। সোনম প্রথমে অস্বীকার করলেও পরে বাধ্য হয়ে খাওয়ার বান করে। কুসুম তার মুখ চেক করে, কিন্তু সোনম কৌশলে সেই বড়িটি জিভের নিচে লুকিয়ে রাখে। সব মেয়েরা অজ্ঞান হয়ে যাওয়ার পর সোনম সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে। বড় দিদি দ্রুত বুঝতে পারেন যে সোনম পালিয়ে গেছে এবং কুসুমের উপর প্রচণ্ড রেগে যান। সোনম ততক্ষণে একটি কন্টেইনারে লুকিয়ে পড়ে। বড় দিদি কুসুমকে মেয়েদের গণনা করতে বলেন। কুসুম জানায় সোনম পালানোই এখন 29 জন আছে, কিন্তু জনগুপ্তার জন্য তাদের 30 জন মেয়ে চাই। তাই বড় দিদি কুসুমকে অজ্ঞান করে অন্য মেয়েদের সাথে একটি কন্টেইনারে ঢুকিয়ে দেন, কারণ এখন কুসুমেরও কোনো কাজ ছিল না। এরপর তারা কন্টেইনারগুলি সেট করার জন্য যায়। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং বিজয়ও সেখানে আসে। বড় দিদি জনগুপ্তাকে মেসেজ করে জানান যে পার্সেল প্রস্তুত এবং শীঘ্রই থাইল্যান্ডে পাঠাতে হবে। বর্তিকা ম্যাডাম পুরো টিম নিয়ে কন্টেইনার ইয়ার্ডে পৌঁছে যান। তারা প্রতিটি কন্টেইনার পরীক্ষা করতে থাকেন। বর্তিকা ম্যাডাম নিশ্চিত ছিলেন যে মেয়েদের এবং বড় দিদিকে এখানেই পাওয়া যাবে। একটি কন্টেইনার থেকে আওয়াজ এলে পুলিশ সেই কন্টেইনারটিকে চেক করে এবং সেখানে সোনমকে খুঁজে পায়। সোনম জানায় সব মেয়েদের বাইরে পাঠানো হচ্ছে এবং অসুস্থ মেয়েটি একটি সবুজ রঙের কন্টেইনারে আছে। সোনম কন্টেইনারের নাম্বারটিও মনে করে বলে দেয়। পুলিশ সেই নির্দিষ্ট সবুজ কন্টেইনারটি খুঁজে বের করে এবং সব মেয়েদের উদ্ধার করে। নীতি সেখানে কুসুমকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। বিমলা এয়ারডের এক্সিট পয়েন্টে দাঁড়িয়েছিলেন। সোনম পুলিশ ভ্যানে বসে দেখতে পায় যে বড় দিদিও তার দুই সঙ্গী বিমলার দিকে এগিয়ে যাচ্ছে। এরপর বিমলাও সেই লোকগুলির মধ্যে গুলি বিনিময় হয়। বিমলা বড় দিদির দুই সঙ্গীকে মেরে ফেলেন।
বড় দিদি এরপর কন্টেইনারের দিকে দৌড়ে পালান। বর্তিকা ম্যাডাম বড় দিদিকে পালাতে দেখে তার পিছু নেন এবং তাকে বন্দুকের মুখে নিয়ে আসেন। বড় দিদি বর্তিকা ম্যাডামের সাথে কথা বলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ঠিক তখনই বিজয় এসে বর্তিকা ম্যাডামকে গুলি করে, কিন্তু এর পরের মুহূর্তে ভূপেন্দ্র এসে বিজয়কে গুলি করে হত্যা করেন। বিজয়কে মৃত দেখে বড় দিদি রেগে যান, কিন্তু আহত হওয়া সত্ত্বেও বর্তিকা ম্যাডাম পাল্টা গুলি করে বড় দিদিকেও মেরে ফেলেন। 2 মাস পর খুশিকে জুভেনাইল কাস্টডির ভিত্তিতে আদালতে তোলা হয়। সবকিছু বিবেচনা করে আদালত রায় দেন যে খুশিকে নারী শক্তি সংস্থান এবং কাউন্সিলিং ও পুনর্বাসনের জন্য পাঠানো হবে। আদালত উল্লেখ করেন খুশি শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। বর্তিকা ম্যাডামও খুশিকে বলেছিলেন যে তাকে দেখে তার মধ্যে তিনি আশা দেখতে পান। আর এখানে দিল্লি ক্রাইম সিজন 3 এর 6টি পর্বের শেষ হয়। তো বন্ধুরা, এখানেই এই অন্ধকার জগতের ভয়ঙ্কর সিরিজটি শেষ হয়। আপনাদের এই সিরিজটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।